বাংলাদেশ যেন এক অনবদ্য ক্যানভাস, আর প্রকৃতি যেন সব রং ঢেলে এদেশকে বানিয়েছেন এক অসাধারণ চিত্রকলা। এদেশের বহুমাত্রিক নৈসর্গিক রূপ লাবণ্যই এদেশের মানুষকে করে শিল্পী। প্রকৃতি যাদের তৈরি করে আপন মহিমায়। তেমনি এক শিল্পীর নাম এস.এম. সুলতান, এদেশের মৃত্তিকার সন্তান। যত পৃথিবীর বড় শিল্পী সাবজেক্ট যেমন এক্সাইল ফ্রম হেভেন, লিওনার্ডো এঁকেছে তাই, রাফায়েল এঁকেছে তাই, টিন্টোরেটো এঁকেছে তাই, লিওনার্ডো দা ভিঞ্চি এঁকেছে তাই। অ্যাডাম অ্যান্ড ইভ ফ্রম হেভেন, দে আর এক্সাইল, গেট আউট করে দেওয়া হচ্ছে হেভেন থেকে। ফেরেশতারা তাদের অপমান করে বের করছে। এটা মানব জাতির জন্য অপমান। আর যে কৃষক সম্প্রদায় আমাদের জন্য যা মহারাজার জমিদারদের বিলাস সামগ্রী দিয়েছে, যে কৃষক, তখন কোনো ইন্ডাস্ট্রি আমাদের দেশে ছিল না। ব্রিটিশ সাম্রাজ্যকে গড়েছে যে কৃষক বাংলায়, অর্ধেকটা রেভিনিউ তাদের দিয়েছে, অর্ধেকটা রেভিনিউ জমিদার বাবুরা বিলাস সামগ্রী করেছে। উদ্বাস্তু যা ছিল তাই কৃষকের পেটে গেছে। তথাপি গোলা ভরা ধান আর গোল ভরা গরু আর সেই বিরাট স্বাস্থ্যের মালিক ছিল তারা, তাদের স্বাস্থ্য ছিল, তার উৎপন্ন ধানের ভাত খেয়েছে তারা। চিত্রা নদীর কোল ঘেঁষে এক ছোট শহর নড়াইল। সরু এঁকে বেঁকে বয়ে চলা চিত্রা নদী, পুরো নদীটাই যেন একটা ছবি। এস.এম. সুলতানের জন্ম এই ছবির মতো গ্রামে। নান্দনিক এই গ্রামের স্পর্শেই তিনি রংতুলির সুলতান। শিল্পী হিসেবে তিনি অনন্য, অতুলনীয়। তিনি একজন দার্শনিক। তার চিন্তা, দর্শন সবকিছুই ব্যতিক্রমী, যা তাকে আলাদা করে অন্য সবার থেকে। অনেক মূল্যবান কথা, তবে আমার এ দেশে বলা উচিত না। এই দেশটা এখন পরিত্যক্ত দেশ আমার চোখে। এখানে কোনো ভালো মানুষ নাই, ভালো চরিত্রবান লোক নাই, এখানে কোনো সুচিন্তা হচ্ছে না। তিনি কারো কাছে দায়বদ্ধ বা সম্পর্কযুক্ত ছিলেন না। কখনো কোথাও তিনি তার নোংর ঠেকাননি। এটা চিরকাল চলমান থেকেছে এবং তারই জন্যে সংসারে কোথাও তিনি বাধা পড়েছেন এটা বলা যেতে পারে না। যদিও তার স্নেহ ছিল, তার আনন্দ বেদনা এগুলো অনুভূতি ছিল, ভালোবাসা ছিল, মানুষের প্রতি, জীবজন্তুর প্রতি ছিল, কিন্তু সেই ভালোবাসা বা সেই সম্পর্কটাকে তিনি কখনো চিরস্থায়ীভাবে করেননি। সেটা সবসময় যেটা গতিশীল ছিল। সুলতানের পুরো নাম শেখ মোহাম্মদ সুলতান। 1923 সালের 10 আগস্ট নড়াইলের মাছিমদিয়া গ্রামের এক দরিদ্র পরিবারে তার জন্ম। তার বাবা ছিলেন একজন রাজমিস্ত্রি। পরিবারের লোকজন তাকে লাল মিয়া বলে ডাকতেন। দুরন্ত শৈশবেই তার হয় প্রকৃতির সাথে প্রেম। 1928 সালে প্রাথমিক শিক্ষার জন্য স্কুলে ভর্তি হন। একদিন তাদের স্কুলে আশুতোষ মুখার্জি, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, কলকাতা থেকে নড়াইল গেলেন, তাদের স্কুল পরিদর্শন করলেন। তো তিনি সেই সময়ে তার আশুতোষ মুখোপাধ্যায়ের একটা ছবি এঁকে ফেললেন। ছবিটা দেখে উনি খুব অবাক হলেন যে ক্লাস 4-5-এর ছাত্র এত সুন্দর একটা ছবি আঁকলো। উনি খুব প্রশংসা করলেন। কিন্তু 5 বছর এই শিক্ষার পর তিনি লেখাপড়া ছেড়ে দেন। এরপর শুরু হয় তার বৈচিত্র্যময় বহিমিয়ান জীবন। স্কুলে লেখাপড়া শেষ করে অসমাপ্ত রেখে ক্লাস 6-7-এ থাকতে কলকাতায় গেলেন। গিয়ে ওই হিন্দু জমিদার তাদের বাড়িতে গিয়ে বললেন, আমি আর্ট স্কুলে ভর্তি হব, আমাকে ভর্তি করান। তখন জমিদার বললেন যে দেখো, ওই কলকাতা আর্ট স্কুলের যে পরিচালনা বোর্ড, সেখানে শাহেদ সরওয়ার্দী বলে একজন আছেন, তুমি তাকে ধরো, উনি কিছু করতে পারেন। এস.এম. সুলতান শাহেদ সরওয়ার্দীর বাড়িতে গিয়ে তার বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে থাকেন দিনের পর দিন, কিন্তু তার দেখা পান না। গাড়ি আসে, গাড়ি ঢুকে যায়, গাড়ি বেরিয়ে যায়, তাকে দেখে গাড়ি থামে না। একদিন
শাহেদ সারুদি দেখলেন যে একটি ছেলে রোজই দাঁড়িয়ে থাকে গেটে, তো গাড়ি থামালেন, উনি কি চাই, বলে আমি এরকম ছবি আঁকা শিখতে, বলে আচ্ছা ভিতরে আসো। তিনি দেখে বললেন যে এই যে তোমার নামটা কি, বলে যে লাল মিয়া। লাল মিয়া, এটা দেখি তো তুমি কী ধরনের ছবি আঁকো। তো তাকে দিয়ে ছবি আঁকালেন, দেখলেন অবিশ্বাস্য ব্যাপার, এই ছেলেটা আঁকছে কী করি এরকম ছবি। তো বলে যে না, লাল মিয়া দিয়ে তুমি শিল্প করতে পারবে না, তোমার নাম আজ থেকে হলো SM সুলতান, শেখ মোহাম্মদ সুলতান, এই তুমি নাম ধারণ করো এবং তোমার আরেকটি জীবন এখান থেকে শুরু হোক। তাকে তিনি ভাইস চ্যান্সেলরকে বলে, সোহরাওয়ার্দী সাহেব, সিলেটে একটা আইন পরিবর্তন করা হলো যে বিশেষভাবে সুলতানকে এডমিশন দেওয়া হলো, যদিও তিনি মেট্রিকুলেশন পাস ছিলেন না, তবু আর্ট কলেজে তাকে এডমিশন দেওয়া হলো। 3 বছর পড়েছিলেন উনি, প্রত্যেকবারই উনি ক্লাসে ফার্স্ট হতেন। তারপর হঠাৎ একদিন উনি শাহেদ সারওয়ারদিকে বললেন যে আমি ভারত ভ্রমণে বের হব। উনি বেরিয়ে গেলেন, তাকে কিছু টাকা দিলেন তিনি, তো সেই টাকা দিয়ে উনি কিছু দূর যেতে পারলেন। তারপরে টাকা শেষ হয়ে গেলে উনি প্ল্যাটফর্মে বিভিন্ন লোকের ছবি এঁকে তাদেরকে দিয়ে পয়সা নিতেন। কিন্তু কিছু টাকা পয়সা পেতে থাকলেন এবং তিনি ভাবলেন যে ভালোই তো, টাকা পয়সা পাচ্ছি, ছবি এঁকে দিচ্ছি, চৌরঙ্গিতে বসে বসে 5 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা দিয়ে তার ছবি এঁকে দিতেন। এই ছবিগুলো অবিশ্বাস্যভাবে, এই ছবির কয়েকটি ছবি আমি নিজে দেখেছি, নিউজিল্যান্ডে দেখেছি, ওয়েলিংটনে দেখেছি, ক্রাইস্টচার্চে দেখেছি, তারপর সিডনিতেও দেখেছি। এইভাবে ঘুরতে ঘুরতে উনি একেবারে কাশ্মীরে গিয়ে হাজির। কাশ্মীরে উনি একটা হোটেলে উঠলেন, ছোটোখাটো হোটেল, তো আর ছবি আঁকেন, ল্যান্ডস্কেপ ছবি আঁকেন, যাকেন পার তাকে বিক্রি করেন। হঠাৎ কাশ্মীরে যুদ্ধ শুরু হয়ে গেল। ওনার কিন্তু তখন কোনো খেয়াল নেই, উনি জানেনও না যে ব্রিটিশ চলে গিয়েছে, ভারত স্বাধীন হয়ে গেছে, পাকিস্তান আলাদা একটা রাষ্ট্র হয়েছে, এসব খবর টবর তার জানা নাই। তো উনি অন্যান্যদের সঙ্গে ভয় পেয়ে একটা ট্রাকে উঠে বসলেন। ট্রাকটা সারা রাত চলে যেখানে থামলো সে শহরের নাম শিয়ালকোট। উনি শুনলেন এটা পাকিস্তানের মধ্যে পড়েছে। লাহোরে এটা তার প্রদর্শনীর আয়োজন করলেন। লাহোর তখন শিল্পীদের বিরাট আড্ডা, বিশেষ করে চুগতাই তুগতাইকে রেখে তাকে কেন্দ্র করে একটা বিশেষ প্রদর্শনী করার আয়োজন বড় ব্যাপার ছিল। তো করলেন এবং সেখানে তখন কাশ্মীরের অনেকগুলো নৈসর্গিক চিত্র ছিল। নৈসর্গিক চিত্র অঙ্কনে তখন তিনি খুবই পারদর্শী ছিলেন। ওখানটাতে তার ছবি টবি দেখে অনেকে বললো তাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হোক। তিনি বিদেশে গেলেন। বিদেশে গিয়ে তার বিভিন্ন জায়গায় তার প্রদর্শনী হলো। একটি আন্তর্জাতিক প্রদর্শনীতে তিনি তখন তরুণ একজন শিল্পী, অজানা শিল্পী, তিনি ছবি সেখানে দিয়েছেন পাকিস্তানের শিল্পী হিসাবে এবং গৃহীত হয়েছিল। এই প্রদর্শনীটি তার জীবনের অন্যতম একটি উল্লেখযোগ্য ঘটনা, যেখানে স্পেনের বিখ্যাত শিল্পী পরে প্যারিসেই বসবাস করতেন, পাবলো পিকাসোর সাথে এবং আরও অনেক বড় বড় শিল্পীদের সাথে একজন তরুণ উপমহাদেশীয় শিল্পীর কাজ অনেকেরই নজর কেড়েছিল, কিন্তু আমাদের দৃষ্টিতে তখন অতটা আসে নাই, কারণ ওইটা ওই দিকেই। তারপর হঠাৎ তার 1952 সালে তার খেয়াল হলো যে উনি ঢাকায় চলে আসবেন। ঢাকায় আসলেন ওই কলকি নিয়ে, এই নিয়ে উনি আর্ট ইনস্টিটিউটে গেলেন। জয়নুল আবেদিন তাকে চিনলেন, কারণ কলকাতায় থাকতে দেখেছেন। জয়নুল আবেদিন স্যার তখন অধ্যক্ষ, তিনি ছিলেন। আমাদের কামরুল হাসান, তিনি ছিলেন আমাদের ওখানে শিক্ষক, তিনি ছিলেন। আরও সিনিয়র টিচাররা সবাই ওখানে বসা। এবং দেখলাম যে আমরা যেখান থেকে দেখছি সেখান থেকে ক্লাসরুমের দরজা থেকে, সেখান থেকে দেখলাম যে একজন লাল পাড় সাদা শাড়ি পরা এক মহিলা বসা, পিছনে চুল ছেড়ে দেওয়া, একটু ফিতে বাঁধার কারণে চুলের আগাটা এরকম শেষের দিকে একটু কোকড়া কোকড়া হয়, ওরকম করা, খুব চকচকে বসা, কথাবার্তা বলছি। পরে দিকে আরে এ তো মহিলা নয়, দেখলাম যে একজন পুরুষ মানুষ বেশ। তো আবেদিন স্যার বললেন যে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই, ইনি হলেন SM সুলতান। প্রথম দৃশ্য হচ্ছে ওনাকে দেখি একটা সাপ গলার মধ্যে, একটা বেজি নিয়ে, কী বলে, একটা বানর নিয়ে, ছোটো একটা বানর, আর উনি বাঁশি, আর উনি তো মাঝে মধ্যে একটু অন্য জিনিস খেতেন টেতেন। তো ইন্টারেস্টিং ক্যারেক্টার, দেখে মনে হয় না লোকটার ডেপথ কতখানি। যখন কথাবার্তা বলা আরম্ভ করলাম দেখলাম আর এই সাংঘাতিক শিক্ষিত লোক, তো ওনার ফর্মাল এডুকেশন না থাকতে পারে
এত জ্ঞান, এত সাবজেক্ট সম্পর্কে, সে গাছ থেকে আরম্ভ করে, হিস্ট্রি থেকে আরম্ভ করে, শিল্প মানে এই আন্দোলন থেকে আরম্ভ করে, এমন কোনো কিছু নাই যেটা নাকি সুলতান সাহেব জানতেন না, এবং ওনার সাথে অনায়াসে কথা বলা যেত। তো আমরা 56 সালে ভর্তি হয়েছিলাম, তো শুনলাম সুলতান আমাদের শিক্ষক, কিন্তু তিনি ক্লাসে এখন খুব কম যান, তিনি তার ঘরে থাকেন। তার ঘরে গিয়ে দেখি অনেক উপরের দিকে ছাত্ররা তারাও আড্ডা দিচ্ছেন। হ্যাঁ, তো এই আড্ডা একটি একাডেমিক মানে প্রতিষ্ঠানে অনেক সময় ছাত্রদের জন্য খুব অসুবিধাজনক, যেই জন্য তখন যে দায়িত্বে ছিলেন আমাদের শিল্পী আনোয়ারুল হক, আর তখন মাত্র চারুকলা গড়ে উঠছে। সুলতানকে সাবধান করলেন যে তোমাকে এইভাবে আড্ডা দেওয়া, তোমার এই বেশভূষা, তোমার এই চালচলন, এটা আমাদের এখানকার ডিসিপ্লিনে খানিকটা মানে ঘটাবে আর কি, হ্যাঁ, অসুবিধা ঘটাবে। তখন সুলতান তার নিজের গ্রাম ওই নড়াইলের মাসিম দিয়ে চলে গেলেন। সেখানে গিয়ে দেখলেন যে জমিদার তো নাই, জমিদাররা চলে গিয়েছে কলকাতায়, তাদের পরিত্যক্ত বাড়ি ভেঙে যাচ্ছে, সেখানে নানান লোক গিয়ে থাকে। তো উনিও গিয়ে একটা ঘরে থাকা শুরু করলেন, ছবি আঁকেন, কখনো কখনো চলে যান অনেক দূরে গভীর জঙ্গলে গিয়ে উনি থাকেন সন্ন্যাসীর মতন। লোকে সবাই মনে করে উনি একটা সন্ন্যাসী, পীর দরবেশ, এই ধরনের একটা ধারণা। ছবি আঁকেন, এই পরিচয়টা বেশ কিছুদিন তখন তার প্রচ্ছন্ন থাকলো। আমার বাবা তিনি যশোরের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসেবে গেলেন। তখন তাকে করাচি থেকে ফোন করলো একবার যে 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 আপনার এখানে যে শিল্পী সুলতান আছে, তাকে একবার করাচিতে পাঠিয়ে দিন। ওই শিল্পী সুলতান সে কে? খোঁজ খবর নিলেন, কেউ যশোরে কেউই তার নাম শোনেনি। যশোর নিয়ে এলে বললেন যে তুমি যে ছবি আঁকো, একটা প্রমাণ দাও তো দেখি। তুমি বলে এইসব মেটেরিয়ালস লাগবে ছবি আঁকতে। চমৎকার একটা ছবি তুলেছে, 3 ডাইমেনশন সুন্দরবনের মতো, সবুজ সবুজ সবুজ, একটু হলুদের ছোপ, এটা দিয়ে একটা চমৎকার অয়েল সৃষ্টি ছিল তার। যাই হোক, তাকে এটার করার পর তাকে সব করাচিতে পাঠিয়ে দেওয়া হলো। তখন বলে দেওয়া হলো যে পিআইএতে তিনি যেখানে যাচ্ছে, পিআইএ, সেখানে তিনি নির্বিঘ্নে যেতে পারেন, তার কোনো ভাড়া লাগবে না, তার মালপত্রের কোনো ভাড়া লাগবে না। আবার তার প্রদর্শনী হলো, বিদেশে হলো টলো, তিনি এলেন। কিন্তু দুর্ভাগ্যবশত ঢাকা বা মানে বাংলাদেশে, তদানীন্তন পূর্ব পাকিস্তানে তার কোনো পরিচিতি এভাবে হয়নি। সুলতান ভাই এমন একজন মানুষ ছিলেন যাকে বাংলাদেশে কেউ চিনতেন না, এবং ওনাকে রিকগনাইজ করার জন্য খুব বেশি লোকজন উৎসাহী ছিলেন না। সে বিভিন্ন কারণে, সুলতান ভাইয়ের ফর্মাল কোনো এডুকেশন ছিল না, সেরকম ছিল না, কিন্তু ওনার নাম ছিল ইন্ডিয়াতে, ওনার নাম ছিল পাকিস্তানে। এই কারণেই যে উনি যে ধরনের ছবি আঁকে, এ ধরনের ছবি আমাদের মনে হয় না বাংলাদেশের কোনো পেইন্টার এই ধরনের ফিগারেটিভ ছবি এগুলি এইভাবে আঁকতে পারবে, এত ডিটেইলস, এত মানে গ্রাম বাংলার ছবি। এবং উনি কিন্তু সব ছবি দেখবেন বাংলাদেশের মানুষ নিয়ে, বাংলাদেশের গ্রাম নিয়ে, বাংলাদেশের সব কিছু নিয়ে। শিল্পী সুলতান বাংলাদেশের শিল্প সমাজে আলোচনায় আসেন 1976 সালে। মধ্য 70-এ তার কিছু শুভানুধ্যায়ী তাকে ঢাকায় নিয়ে আসেন। আমি শিল্পকলা একাডেমিতে যখন গেলাম 1977-এর ডিসেম্বরে, তার আগেই আমি শিল্পকলা একাডেমির সঙ্গে জড়িয়ে পড়লাম। সেটা হলো যে ন্যাশনাল আর্ট এক্সিবিশন হবে। তো আমিনুল ইসলাম ছিলেন সেই প্রদর্শনীর আহ্বায়ক। আমিনুল ইসলাম চলে যাচ্ছিলেন দিল্লিতে আমাদেরই একটা ন্যাশনাল এক্সিবিশনে। তখন উনি বলে গেলেন যে আচ্ছা, সৈয়দ জাহাঙ্গীরকে দায়িত্ব দেওয়া যাক, উনি এক্সিবিশনটা করবেন। 75-এ ওই এক্সিবিশনটা করলাম। করার পরপরই দেখি শিল্পকলা একাডেমির মধ্যে বিরাট বিরাট সব হার্ডবোর্ডের ক্যানভাস, হার্ডবোর্ডের উপরে প্রাইমিং করে সেখানে রাখা আছে, সুলতান বসে বসে কাজ করছেন। প্রথম অবস্থায় ওনাকে ওই মতি ভাই একটা বাড়ি ভাড়া করলেন রামপুরা, টেলিভিশনের আশপাশ দিয়ে, চৌধুরীপাড়া, এরকম একটা জায়গায়। তো ওইখানে ছবি আঁকতেন, আমরা যেতাম ওই আঁকা দেখার জন্য। আবার একটা অফিসিয়াল ইয়েও ছিল, কত হচ্ছে কিনা, কারণ আমরা জানতাম যে উনি তো আবার বলেন কিন্তু হয়তো করেন না, এই সব কিছু মিলিয়ে। তো ওইখানে যে দেখলাম যে ওই সময় আবার চাইনিজ বোর্ড 8 ফিট বাই 4 ফিট বোর্ড আনা হলো, তার উল্টো দিকে উনি কাজ করতেন, রাফ সাইডটাতে। তারপরে একটা এক্সিবিশনও করলেন 77-এর, বিশাল এক্সিবিশন। এই প্রথম আবার ঢাকাতে তার শুরু হলো। এবং তখন
আমার মধ্যে ওই স্টেজে তার ছবিতে যে বাংলাদেশ বা বাংলাদেশের সংগ্রামী মানুষের ছবিটা বিশেষভাবে ফুটে উঠল। সেই যে সুপুষ্ট যে পেশি রয়েছে, তার উচ্চারণ, তার জীবনের প্রতি তার আস্থার উচ্চারণ সেখানে রয়েছে, সেই স্ফুরণ তখন ঘটল। সরকারের দৃষ্টি আকর্ষণ করলেন। সরকার থেকে তাকে বলা হলো যে উনি মাসোহারা পাবেন। ঢাকায় তাকে একটা মোহাম্মদপুরে বাড়ি দেওয়া হলো, যে তিনি খালি ছবি আঁকবেন, মাসোহারা পাবেন, তার কোনো খাওয়া পড়া এগুলো নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তখন আমাকে দায়িত্ব দেওয়া হলো, জানানো হলো শিল্পী সুলতানকে রেসিডেন্টশিপ দেওয়া হয়েছে। তো কি বলে, ওনার জন্য একটা বাড়ি জোগাড় করতে হবে। তো আমার মনে আছে তখন পরিচালক সৈয়দ জাহাঙ্গীর, আমার জাহাঙ্গীর ভাই বলতাম, তো উনি আমাকে বললেন যে নাসিম, তুমি এই দায়িত্বটা নাও। তো বাড়ি বলা হলো একতলা বাড়ি হতে হবে। যে ভাড়া বলা হলো, বুঝলাম যে ধানমন্ডি এলাকায় পাওয়ার কোনো নেই। এখানে আবার বলার আগে উনি বললেন, যাও সুলতান ভাইয়ের সাথে একটু কথা বলে নাও, উনি আবার কী ধরনের বাড়ি চায়। তো উনি আমাকে বললেন একতলা হতে হবে, সামনে একটা লন থাকতে হবে, বাড়ির পেছনে একটা লেক থাকতে হবে, এবং একটা চিলেকোঠা থাকতে হবে যেখানে একজন থাকতে পারে, ওই সিঁড়ির ঘর থাকলে মানে থাকতে পারে এরকম। তো শেষে বললেন যে ওই উত্তরে বাতাস আর পূবের আলোয় গায়ে তেল মাখলে শরীর ভালো থাকে। ঘুরছি সেই মিরপুর গেলাম, মিরপুর পল্লবী। আমি তখন বাড়িটাতে ঢুকলাম, মানে এইখানে আমি বলতে চাচ্ছি, এটা আমি কীভাবে এক্সপ্লেন করবো জানি না, আমার কেন জানি মনে হলো সুলতান ভাই এই বাড়িটাকে তার থার্ড আই দিয়ে দেখেছেন, দেখে কন্ডিশন দিয়েছিলেন, এবং উনি যা বলেছেন আমি বাড়িতে যেয়ে হুবহু পেয়ে গেলাম, একদম হুবহু। উনি কাজ করতে শুরু করলেন, তারপরে আর কাজ করলেন না, ওটা বাড়িটা ওইভাবে পড়ে থাকলো। তার এই লোকজন থাকতো, মাঝে মাঝে উনি আসতেন, কিন্তু কাজ এখানে করতেন না। যা হয় আর কি, সুলতান ভাই তো আসলে কোথাও স্থায়ীভাবে থাকার মানুষ ছিলেন না। এক পর্যায়ে উনি আবার ওই বাড়িটা ছেড়ে দিলেন। কিন্তু ঢাকার ইট কংক্রিটের জীবন তাকে বেঁধে রাখতে পারেনি। চিত্রা নদী তাকে ডাকছিল। এজন্য তিনি আবার চলে যান স্থায়ীভাবে নড়াইলে। এখানে তিনি তার দর্শনকে বিকশিত করেন। আমি এখানে তোমাদের জন্য, বাচ্চাদের জন্য একটা আর্ট স্কুল এখানে করব। আমি খুব অনুপ্রাণিত হলাম। সবসময় উনি বলতেন, দেখো আমি ছোট্ট শিশুদের কথাই চিন্তা করি, এদের কি করা যায়, এদের অক্ষর লেখাপড়া থেকে শুরু করে আর্টটা করলে এরা ভালো মনের হবে, এই কথাগুলি উনি সবসময় বলতেন। তো উনি শুধু শিল্পী ছিলেন না, আমি মনে করি তিনি একজন মহান দার্শনিক এবং জ্ঞানী ব্যক্তি ছিলেন। স্থায়ী ঠিকানা তার ছিল না, ছন্ন ছাড়া হতচ্ছাড়া জীবন, বইয়ের আগে বাউল তিনি ছিলেন। সবচেয়ে বড় যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে, যে স্বল্প শিক্ষিত মানুষ হয়েও তিনি প্রচণ্ড শিক্ষিত মানুষ ছিলেন, একজন মনীষী বলা যেতে পারে। দর্শন থেকে শুরু করে সমাজের যে কোনো সংকট বা সমস্যা সম্পর্কে তার সঙ্গে আলোচনা করতে গেলে দেখা যেত অগাধ পাণ্ডিত্য নিয়ে তিনি কথা বলছেন, এবং যে কথাগুলো আমরা হয়তো কখনো ভাবতেও পারিনি, ঠিক সেই সব বিষয় নিয়ে তিনি কথা বলছেন। শিশুদের খুব ভালোবাসতেন সুলতান। এজন্য শিশুদের জন্য গড়েছিলেন শিশু স্বর্গ। শিশুদের জন্য আঁকার স্কুলে তৈরি করতে চেয়েছিলেন আগামী দিনের সুলতান। তা ওনার স্বপ্ন ছিল যে একটা স্কুল করার বাচ্চাদের। তা উনি দেশ বিদেশ ঘুরেছেন, অনেক জায়গায় গেছেন, অনেক দেশে, যে উনি দেশে এসে শিশুদের জন্যে একটা স্কুল করার চেষ্টা করেন। হ্যাঁ, সেটা নড়াইলে উনি এখানে তার জন্মলগ্নের থেকেই তার নাড়ির টানে এখানে চলে আসেন। তারপরে উনি এখানে থেকে এখানে একটা স্কুল করেন। প্রথমে এটার নাম ছিল আলাদা, শিশু স্বর্গ হয়নি, পরবর্তীতে উনি শিশু স্বর্গ আর্ট স্কুল উনি নামকরণ করেন। আমি 76 থেকে যখন সুলতান ভাইয়ের সঙ্গে আমি ঢাকাতে, ওনার প্রথম এক্সিবিশন যখন হয় শিল্পকলা একাডেমিতে, তখন থেকে আছে ওনার খুব কাছাকাছি থেকে আমি জিনিসগুলো দেখার কিছু সুযোগ হয়েছে। তার মধ্যে আমার কাছে যেটা মনে হয়েছে যে উনি সবসময়ের জন্যে গ্রামের শিশুদেরকে ঘিরেই
বেশি ওনার একটা কথাও ছিল যে আজকে যে ছেলেপেলেরা মারামারি বা গণ্ডগোল যাই করুক না কেন, এদের মধ্যে যদি শিল্প বা সাহিত্যিক ইয়েটা ঢুকায় দেওয়া যায় তাহলে এরা এটা করবে না। শিশুদের প্রচণ্ড ভালোবাসা থেকেই তিনি বানিয়েছিলেন বিরাট নৌকা। এই নৌকায় করে শিশুদের আবহমান বাংলার চিরায়ত সৌন্দর্য দেখাতেন সুলতান। এর মাঝেও আছে এক দর্শন, সেই দর্শনের নাম দেশপ্রেম, দেশের মানুষের জন্য ভালোবাসা। উনি যখন নাকি শিশু ওই যে স্কুলটা করলেন, আমি প্রথম গেলাম নড়াইলে ওনার ওখানে। তিনি বললেন যে আমাকে একটা নৌকা বানিয়ে দাও। তাই আমি বললাম কত বড় নৌকা? অনেক বড় নৌকা। তাই আমি বললাম কত টাকা লাগবে? উনি একটা অ্যামাউন্ট বললেন। আমি বললাম আমি দেবো, আপনি বানান। ওর কাছে করবেন কি? বলে আমার যে ছাত্রছাত্রী যেখানে পড়ালেখা করে আমার সঙ্গে, ওদেরকে নিয়ে আমি সুন্দরবন বেড়াতে যাব। ওদেরকে যদি আমি বাংলাদেশ না দেখাই তো ওরা তো বুঝবে না যে বাংলাদেশটা কত সুন্দর দেশ। এই ছিল ওনার মনের এটা। কোনো পেন্টার তো এটা করে না। সে বজ্রা নৌকায় সুলতান এই ছেলে মেয়েদেরকে নদী বিহারে যেতেন, ছবি আঁকতেন। সে নৌকা এখনও আছে, ওটা এখন একটা মিউজিয়ামের মতন করা হয়েছে। শিল্পী সত্তার বাইরে তার আরেকটি অনবদ্য দিক ছিল প্রাণীপ্রেম। নড়াইলের বাড়িতে তিনি পশুদের পুষতেন। তার পশুপ্রেম নিয়ে রয়েছে অনেক মিথ। নিজের ভালোবাসা দিয়ে পশুকে বশ করেছে। যত বড় হিংস্র পশু হোক না কেন, সুলতানের কাছে আসলে বশ। হ্যাঁ, এই তো চিড়িয়াখানা। এইখানটায় থাকতো চন্দন, আপনি যেখানে বসা আছেন চন্দন, ভাল্লুক। ও পাশে থাকতো লবি, কুকুর, বেশ বড় বিদেশি কুকুর। ও আপনার ধরে বসলে মেরে ফেলাই দিতে পারবে, এরকম ধরনের। তার নাম ছিল লবি। আর এখানে আপনার গিনিপিগ থাকতো, ওই জায়গা থাকতো আপনার ওই খরগোশ, এখানে হনুমান, বান্দর, এই ধরনের একটা মিনি চিড়িয়াখানা আপনার এই পাশে তার ছিল। আর ওরা যখন সুলতান সাহেব ওই দরজা দিয়ে বেরোয় আইসে এক একটা নাম বলে ডাক দিলি, মনে হতো যে সুলতানের যে কত আপন আর সুলতান এদের কত আপন, ওই দৃশ্যটা না দেখলে বোঝা যাবে না। একদিন আমি কাকুরই বলতেছি কি, কাকু আমাদের তো আজকে বাজার করার কোনো পয়সা নেই, তো জীবজন্তু কী খাবেন? তাকে শোনি আপনার কোনো চিন্তা নেই, টেনশন নেই, আপনি শুয়ে থাকেন, দেখুন সকালে এই হয়ে যাবে না, এখন সকালে কমতে হবে না। তা আমি শুয়ে আসি, সকালবেলা 9টার সময় চাটা খাইছে, স্যুপ টুপ খাইছে, খাইয়ে কাছে কি বাসন, আমার বড় মায়েরে ডাকতেছে, বাসন্তী তুমি তোমার মার একটু ডেকে দাও। তার কাছে কি আপনি একটু শুনে যান, আপনি এটা কথা বলতেন। তা আমি আসলাম, আমার কাছে কী হয়েছে কাকু? কাছে কি এই 5,000 টাকা নেন, এই নিয়ে আপনি জীবজন্তুর যা কিনবেন কেনেন। উনি যখন খেতেন, আমি তার সঙ্গে টেবিলে বসেছি, দেখতাম খাবার টেবিলে বসলেই 10-12টা বিড়াল আসতো। উনি নিজে না খেয়ে বিড়ালগুলো দিচ্ছে, বলে না এরাও প্রাণী, এরাও ঈশ্বরের শ্রেষ্ঠ প্রাণী, এদেরকে না খেতে দিয়ে খাওয়া ঠিক না। তো টেবিলে আমরা খাওয়ার আগেই বিড়ালগুলোকে উনি খাওয়া দিতেন। কেউ কোলে বসছে, কেউ কাঁধে বসছে, এই বিড়ালগুলো খেতে দিচ্ছেন। সুলতানের ছবি ছিল অনন্য, অসাধারণ, বহুমাত্রিক। তিনি তার চিত্র দর্শন পাল্টেছেন বিভিন্ন সময়ে। 70s মাঝামাঝি থেকে তিনি যেটা ছবি আঁকলেন, আঁকা শুরু করলেন, সেখানে বাঙালির বীর্য, বাঙালির শৌর্য এবং যে জীবন সংগ্রামে জয়ী হওয়ার যে অদম্য ইচ্ছে রয়েছে, সেই ইচ্ছেটা প্রতিহত হতে থাকলো তার শিল্পীকর্মে। এটাকে আমি বলবো তার আরেকটি জন্ম হলো। সেখানে ধরুন এই যে নাইয়র কিংবা জলছবি যেগুলো আছে, নৈসর্গিক বৈচিত্র্য, কিংবা হয়তো কোন একটা জায়গার ছবি, একটা কলসি কাকেটা বেয়ে যাচ্ছে, এই ধরনের ছবি তিনি আর আঁকলেন না। এঁকেছেন মাঝে মাঝে, খুব বেশি নয়, কিন্তু তার মূলত এই যে জীবনের প্রতি এই যে আস্থা এবং জীবনের যে বিস্ফারের যে পরিস্ফুটন, এটা তার চিত্রকর্মে হতে থাকলো। তার সব কিছু ছিল বিস্ময়কর ব্যাপার আমাদের কাছে। তিনি যে আঙ্গিকে ছবি আঁকলেন, এটা আমাদের যে গতানুগতিক একাডেমিক কোনো নিয়ম নয় বা গতানুগতিক কোনো নিয়ম নয়, একদম নিজস্ব সুলতান স্কুল, যেটা তার আঁকার গুণেই আমি বলছি স্কুল হচ্ছে ধারা, যেটা তিনি সৃষ্টি করেছেন। এটা তার একদম ভিতর থেকে এসেছে, একদম সৃজনশীল মানুষ হিসেবে এসেছে। সুলতান তার ছবিতে কৃষক পুরুষের শরীরকে করেছেন পেশিবহুল এবং বলশালী। কৃষক রমণীর শরীরকে এঁকেছেন সুডৌল ও সুঠাম গড়নে, তাকে দিয়েছেন যুগপৎ লাবণ্য এবং শক্তি। সুলতানের ছবিতে পরিপূর্ণতা ও প্রাণ প্রাচুর্যের পাশাপাশি আছে গ্রামীণ অর্থনীতির কিছু ক্রূর বাস্তবতার চিত্র।
হত্যাযজ্ঞ ও চর দখল এরকম দুটি ছবি। সুলতানের কাজে প্রাচ্যের যে বৈশিষ্ট্য, অর্থাৎ সব কিছু উপর থেকে দেখা, বার্ডস আই ভিউ যেটাকে বলে, অথবা এরিয়াল পার্সপেক্টিভ, উপর থেকে, ফলে তার ক্যানভাসে কিছুটা হয়তো দিগন্ত রেখা থাকলেও বেশিরভাগ ক্যানভাসে কিন্তু মানুষ দিয়েই ভরাট করা। ইউরোপিয়ান কোনো একজন পেইন্টারের সঙ্গে যদি তুলনা করা যায় বাংলাদেশের কোনো একটা পেইন্টারের সঙ্গে, আমার মতে এস এম সুলতানের উপরে কোনো পেইন্টার নাই। এবং এস এম সুলতানকে যদি আমরা কারেক্ট প্রজেক্ট করতে পারতাম এবং এটাকে যদি সত্যি দেশেরই প্রেস্টিজ আমাদের বয়ে আনতো। এই কারণেই ওনার মাপের কোনো আঁকিয়ে বাংলাদেশের দূরের কথা ভারতবর্ষেও নাই। সুলতানের কাজে অবয়বধর্মিতাই প্রধান, বিমূর্ত শিল্পচর্চা নয়। সুলতানের আধুনিকতা ছিল জীবনের শাশ্বত বোধ ও শিকড়ের শক্তিকে প্রতিষ্ঠা করা। তিনি কর্মের নিরীক্ষাকে গুরুত্ব দেননি, দিয়েছেন মানুষের ভেতরের শক্তির উত্থানকে, ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে লড়াই এবং ঔপনিবেশিক উত্তর সংগ্রামের নানা প্রকাশকে তিনি সময়ের দাবির পরিপ্রেক্ষিতে উপস্থাপন করেছেন। এটাই মানুষকে আকৃষ্ট করেছে যে তিনি বাঙালিকে একটি শক্তিশালী জাতি হিসাবে তুলে ধরলেন। আর হলো কর্মজীবী মানুষ, শ্রমজীবী মানুষ, অথবা যেটাকে প্রান্তিক মানুষ, বিত্তহীন, এদের কথাই তিনি তুলে ধরেছেন। সুলতান তেল রং ও জল রং ছবি এঁকেছেন, ব্যবহার করেছেন সাধারণ কাগজ ও চটের ক্যানভাস। একজন সহজাত শিল্পী ছিলেন তিনি, যেখানে যা পেয়েছেন তাতেই এঁকেছেন। অর্থ, বিত্ত, বৈভব কোনো কিছুই তাকে আকর্ষণ করতে পারেনি। বৈষয়িক বিষয়ে উদাসীন এই শিল্পী প্রতারণার বেদনাকে উপেক্ষা করেছেন অনায়াসে। অর্থ কষ্টের মধ্যেও তিনি ছবি বিক্রি করতেন। কিছু অনেক উনি বলতেন যে আমাকে সবাই এক্সপ্লয়েট করে, ঠিক ন্যায্য পয়সা আমাকে দেয় না। অনেক সময় না খেয়েও থাকতেন, দিনের পর দিন না খেয়ে থাকতেন। তার যখন টাকা পয়সা থেকে থাকে, অনেকে এসে টাকা পয়সা দিয়েও যায় ইত্যাদি এসব করেছে, কিন্তু তিনি সংযতভাবে টাকা পয়সা রাখবেন। এমনকি তার যে রিভিউ টিভিউ ছিল, সেই রিভিউ টিভিউ তিনি রাখেননি। ওটা রেখে কী হবে? মানুষের মনে যতদিন আছে সেটা, এই যে ছাপার কাগজে আবার নাম চাপা হয়েছে, তাতে কী হলো? সেটা ছাপার কাগজ তো আবার স্বীকৃতি দিচ্ছে না, স্বীকৃতি দেবে মানুষ। এবং মানুষের যদি মনেই থাকে, মনে থাকবে তার, সে জানুক। এটা আমি জোর করে তাকে মনে রাখাতে যাবো কেন? এস এম সুলতানের শিল্পকর্ম, তার চিন্তা, দর্শন, তার জীবনাচার আসলে এক সূত্রে গাঁথা। তিনি চেয়েছিলেন এক মঙ্গলময়, আনন্দময় সমাজ, একটি সৃষ্টিশীল, মানবিক নতুন প্রজন্ম। তিনি চেয়েছিলেন আমাদের আবহমান বাংলার শাশ্বত সৌন্দর্যগুলোকে বাঁচিয়ে রাখতে, আমাদের চিরন্তন কৃষ্টি, সভ্যতাকে বিকশিত করতে। তিনি চেয়েছিলেন মানুষ, প্রকৃতি আর জীবজন্তুর এক অভয় অরণ্যের জন্মভূমি। তাই তো মৃত্যুর পরও তার মৃত্যু নেই। এস এম সুলতান সব অবহেলা ঠেলে তার জন্মদিনে জেগে ওঠেন চিত্রায়, নৌকা বাইচে, শিশুদের রং তুলিতে, আমাদের সংস্কৃতির পরতে পরতে, আমাদের বিবর্ণ জীবনে প্রতিনিয়ত রং তুলিতে এঁকে রঙিন করছেন এস এম সুলতান।